বাইরে মাঠের বাইরেও প্রায় এইরকম লোক আছেন, এত লোক বাইরে। আমি সবাইকে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। অনেক ভয় ভীতি হামলা উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন, অনেক দূর দূর থেকে এসেছেন, তাই জন্য শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। প্রতিটা মিটিং এর আগে পরে আমাদের চিন্তা হয়, মিটিং এর মধ্যে কিছু হয় না। এত বড় মিটিং এ কে কি করবে, কার সাহস আছে? মিটিং থেকে যাওয়া আসার সময়, মিটিং থেকে ফেরার সময় হামলা হয়। গত রবিবার দিন আমি গেছিলাম চুচুড়ায়, মিটিং থেকে ফেরার পথে হামলা করল। একই দিন সকালবেলা কলকাতায় বামফ্রন্টের মিটিং হচ্ছে, বিমান বসেছিলেন, সেখানে হামলা করল। কেনই হামলা করছে? তৃণমূলকে নাকি সবাই সমর্থন করে, সবাই তৃণমূলকে চায়, তাহলে মারপিট করছেন কেন? হামলা করছেন কেন? বিল মারছেন কেন? সবাই যদি ভালোবাসে তাহলে মারামারি কেন? ওরা জানে এছাড়া তৃণমূল এগোতে পারবে না। মারামারি করে আমরা তাকে জানিয়ে দিতে চাই তৃণমূল দলকে, যতই হামলা করো, যতই আক্রমণ করো, আমরা মাথা নিচু করব না, আমরা মাথা উঁচু করে থাকবো। এই জমায়েতটার প্রমাণ কি হচ্ছে গত 2 বছর 2.5 বছর ধরে বর্তমান জেলায় গ্রামে গ্রামে কি হচ্ছে? রায়না, খন্ডঘোষ, বর্ধমান সদর, এদিকে মেমারি, ওদিকে কাটুয়া, কামনা পর্যন্ত কি হচ্ছে? মানুষের ঘর বাড়ি আক্রমণ, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, মারামারি। কারণ আমাদের ঢুকতে পারবে, আমাদের ঢুকতে পেরেছে, কখনো আমাদের ঢুকতে পারবে। আজকের এই জমায়েত আরেকবার প্রমাণ করলো আমাদের ওরা রুখতে পারবেন না, আমরা সামনের দিকে এগোবো। এই আক্রমণ হচ্ছে, এর সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি কিছু কথা বলতে এসেছি এই সরকার সম্পর্কে। কেমন চলছে আমাদের রাজ্য, কেমন চলছে আমাদের সরকার, রাজ্যের মানুষজন কেমন আছে, গ্রামের মানুষের কি অবস্থা? আমি গ্রামের কথাই আগে বলবো। আমরা যখন বামফ্রন্ট সরকার ছিলাম, বামফ্রন্ট সরকার মানে গরিবের জমি, বামফ্রন্ট মানে বর্গাদার, বামফ্রন্ট মানে পাট্টাদার। পাট্টাদারের নাম কেউ শুনতো না, কোনদিন পাট্টাদার কাকে বলে জানতো? আমরাই প্রথম পাট্টা দিয়েছি, আমরাই প্রথম বর্গা রেকর্ড করেছি। আর এই যে জমি আছে গরিবের হাতে, তাই জন্য প্রতি বছর আমরা ধান উৎপাদন বাড়িয়েছি। 2011 বছর আমরা শুরু এলাম, 150 লক্ষ মেট্রিক টন ধান করেছিলাম আমরা। প্রতি বছর ধান বেড়েছে, প্রতি বছর পাট বেড়েছে, মাছ চাষ বেড়েছে, সবজি বেড়েছে, প্রতি বছর বেড়েছে। আর এখন এই 3 বছর ধান চাষ কমে যাচ্ছে, আমন কমেছে, বড় কমেছে, কৃষক চাষ করতে ভয় পাচ্ছে, কারণ ধানের দাম পাওয়া যাচ্ছে না। এই অতীতে কোনোদিন হয়নি। ধান নিয়ে কৃষক ঘুরে বেড়াচ্ছে, ধান বিক্রি করার জায়গা নেই, ধান কেনার লোক নেই,
দামে মাছ খাচ্ছে, ধানের দামে মাছ খেতে খেতে কৃষক ভয় পেয়ে গেছে, চাষ কমছে। আগামী দিনে তাহলে কি হবে? এমনিতেই এখন বাজারে 30 টাকা চালের দাম বাজারে, যদি ধান উৎপাদন কমে যায় সর্বনাশ হবে পশ্চিমবাংলা। ধান উৎপাদন কমতে আরম্ভ করেছে। আপনাদের এই বর্ধমান জেলা আমাদের রাজ্যে ভালো ধান হয়, এ রাজ্যের মানুষকে বর্ধমান ভাত খাওয়ায়। এই জেলাতেও কমেছে, এই জেলাতেও ধান উৎপাদন কমে গেছে। কেন কমে গেছে? গরিব সাহস পাচ্ছে না চাষ করতে, দাম পাচ্ছে না। আর কেউ আত্মহত্যা করে। আপনাদের এই জেলাতে গত কয়েক মাসে এতগুলো আত্মহত্যা হয়ে গেল, সরকার মানতেই চায় না আত্মহত্যা হয়েছে। কেউ শখ করে মরে, শখ করে তো বিষ্কার, সরকার মানতে রাজি না। তাহলে কি করে মারা গেল তারা? কেন মারা গেল? কি উত্তরটা কি? কোন উত্তর নেই। কার কাছে যাবে কৃষক? যে পঞ্চায়েতে আমরা তিলে তিলে তৈরি করেছিলাম সেই পঞ্চায়েতের গলা টিপে মেরেছে। পঞ্চায়েতে এখন গুন্ডাদের রাজত্ব, পঞ্চায়েত চালাচ্ছে অফিসাররা। এই জন্য পঞ্চায়েত হয়নি, অফিসারদের জন্য পঞ্চায়েত হয়নি। পঞ্চায়েত হয়েছিল গরিব মানুষের জন্য, আর গরিব মানুষ পঞ্চায়েতে ঢুকতে পারে না। গরিবের পঞ্চায়েত আর নেই, গরিব মানুষের জায়গা নেই পঞ্চায়েত অফিসে। অফিসাররা বসে আছে আলো করে, আর গুন্ডারা টাকা বিলি করছে। রেগার কাজ হচ্ছে না, রেগা নেই, রেগার টাকা আছে, মাঠে রেগার কাজ নেই। গরিব কাজ পাচ্ছে না, রেগার টাকা লুট হচ্ছে, রেগার টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। এই হয়েছে পঞ্চায়েতের অবস্থা। এই চলতে পারে না বেশি দিন। গ্রামের মানুষ এই অবস্থা মেনে নেবে? বর্ধমান জেলার কৃষক এই অবস্থা মেনে নেবে? বেশি দিন মানবে না। বুঝতে পারছেন? যদি এইভাবে মেনে নেয় সবকিছু, তাহলে আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না, সত্যি থাকবে। তাই কৃষক বুঝতে পারছি আত্মহত্যা নয়, আবার জোর মারতে হবে, আবার জড়ো হতে হবে, আবার কৃষক সভা, আবার লাল ঝান্ডা। এই জড়ো হওয়া ছাড়া, জোর মারা ছাড়া কোন উপায় নেই। চাষবাস তো যাচ্ছে, ডুবছে। অন্য অবস্থাটা কি? পশ্চিমবাংলায় 2.5 বছরে একটা বড় রাস্তা হয়নি, একটা সেতু হয়নি। আমাদের 25-34 বছরে সারা পশ্চিমবাংলায় আমরা যে রাস্তা বানিয়েছিলাম, যা সেতু তৈরি করেছিলাম, তারপরে একটাও হয়নি। কিন্তু ওরা কি করছে জানেন? সে সেতুতে রং লাগিয়ে দিচ্ছে। আরে সেতুটা তো আমরা করেছি, রং লাগালে কি হবে? মানুষ জানে না কোনটা কে করেছে। একটা নতুন স্কুল হয়নি, একটাও। আপনাদের জেলাতেও একটা নতুন কলেজ হয়নি 2.5 বছরে, একটাও। মাদ্রাসা হচ্ছে 10,000, 10টাও হয়নি। মাদ্রাসা হয়নি, কিচ্ছু হয়নি। ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় একটা নিয়ে রোজ কাউকে লেখা হচ্ছে। আমি করে এসেছিলাম প্রেসিডেন্সি, আর কিচ্ছু হয়নি। যা হয়েছে আমরা করে এসেছি। জেলায় জেলায় গিয়ে বলছে এইখানে একটা হাসপাতাল করে দিলাম, একটাও হাসপাতাল, একটা
একটা প্রাইমারি সেন্টারও হয়নি। বর্ধমান জেলায় শুধু না, সারা রাজ্যে কোন জায়গায় একটা প্রাইমারি সেন্টার, হেলথ সেন্টার হয়। মিথ্যে কথা বলে যাচ্ছে। যে হাসপাতালের কথা জেলায় জেলায় গিয়ে বলেছে, আচ্ছা পাথরটা নিয়েছে 30-40টা হাসপাতাল হয়ে যায়, একটা হাসপাতাল হয়। তাহলে কি হচ্ছে? হাসপাতালে নাকি ওষুধ দিচ্ছে সস্তায়। আমরা হিসাব হিসাব করে দেখলাম, বাজারে থেকে ওষুধ কিনছে, কিনে বলছে এত দাম, তারপরে বলছে আমি আরো কমিয়ে দিলাম এত দাম করে, বাজারে এসে সেই ওষুধ যখন হাসপাতালে বিক্রি করছে, বাজারের যে দাম ওষুধের তার থেকে বেশি। তাহলে কি হল? হাসপাতালে সস্তায় ওষুধ দিচ্ছে, বাজারে যে দাম তার থেকে বেশি দাম দিচ্ছে। কাকে কি বোঝাচ্ছে? এইভাবে চলতে পারে? এইভাবে চলতে পারে। একটা রাস্তা হয়নি, একটা সেতু হয়নি, একটা বিদ্যুৎ কেন্দ্র হয়নি। আমরা করেছিলাম কাটোয়া, জানতাম হয়ে যাবে, সব ব্যবস্থা করেছিলাম, কত টাকা কি লাগবে, জমি জমা সব বন্ধ হয়ে গেল। কাটোয়া যদি না হয় কি হবে? একটা রাজ্যে যদি 5 বছর বিদ্যুৎ না হয় কি হবে আগামী 5 বছর পর? আগামী 5 বছর পর তো চারদিক অন্ধকার হয়ে যাবে, কোনো খেয়াল নেই। রাস্তা নেই, সেতু নেই, বিদ্যুৎ নেই, নতুন স্কুল নেই, নতুন কলেজ নেই। আর মনে করুন তো, এই যে হাজার হাজার ছেলে মেয়ে এই কবছর ধরে পাস করছে, স্কুল থেকে পাস করছে, কলেজ থেকে, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজ, কেউ অল্প লেখাপড়া শিখেছে, কেউ ভালো লেখাপড়া শিখেছে, এদের কি হবে? এই 3 বছর ধরে কি হচ্ছে? এই 3 বছর ধরে পশ্চিমবাংলায় একটা কারখানা হয়। হ্যাঁ, আমি একটা কারখানা বলছি, একটাও নতুন কারখানা হয়। আপনাদের এই জেলাতে আমরা, আমাদের শিল্পমন্ত্রী নিরুপম আপনাদের এই জেলার ছেলে, এই বর্ধমান থেকে নির্বাচিত। নিরুপম যা করে এসেছিল দুর্গাপুরে অন্ডারে, যে কটা কারখানা এনেছিল, তারপরে আর বর্ধমান জেলায় একটাও কারখানা, একদম কেউ আসেনি। কি করতে আসবে? কি ভরসায় আসবে? কার ভরসায় আসবে? এই রাজ্যে, এ রাজ্যে চেহারাটা কি, কি চলছে এই রাজ্যে? তাহলে কি হবে? যদি কলকারখানা না হয়, ছেলে মেয়েদের কি হবে ভবিষ্যৎ? এ তো পার্টির কথা না, সিপিএম আর তৃণমূলের ব্যাপার না, হাজার হাজার ছেলে মেয়ের কি হবে? তারা তো পার্টি বোঝে না, তারা বলে কাজ চাই, কাজ। স্কুল থেকে পাস করেছে, কাজ চাই, কলেজ থেকে পাস করেছে, কাজ চাই। আমি একটা কথা বলেছিলাম, আমাদের সরকার আমরা বলেছিলাম, পশ্চিমবাংলায় আমরা ভালো করেছি চাষবাস, ভালো ধান হয়েছে, ভালো সবজি হচ্ছে, ভালো পাট হয়েছে, মাছ হচ্ছে, কিন্তু আমরা ধান নিয়ে শুধু বাঁচতে পারবো না। এই যে ছেলে মেয়েরা নতুন লেখাপড়া শিখছে, তাদের জন্য কলকারখানা করতে না পারলে পশ্চিমবাংলা পারবে না, করতেই হবে। তাই চেষ্টা করেছিলাম, সবচেয়ে বড় ইস্পাত কারখানা মেদিনীপুরের শালবনীতে, সবচেয়ে বড় ইস্পাত কারখানা বন্ধ হয়ে গেছে, আর হবে না, বন্ধ হয়ে গেছে। সিঙ্গুরে কি হলো আপনারা জানেন? আজকে গুজরাটে সেখানে মাথা তুলেছে নতুন শহর, আর আমরা সিঙ্গুরে শ্মশান হয়ে গেলাম। কে দেয়? কার জন্য ওটা হলো? গুজরাট তো বন্ধ, কারণ গুজরাটের তৃণমূল দল নেই, তাই জন্য গুজরাট পড়ে।
কারখানা হবে না, মোটর গাড়ি কারখানা হবে না। উইপ্রো, ইনফোসিস আমরা নিয়ে এসেছিলাম রাজারহাটে, চলে যাচ্ছে, বলছে না এ রাজ্যে থাকবো না। তাহলে কি হবে? কোনো কারখানা হবে না। এই আমদারের এয়ারপোর্ট আমরা চেয়েছিলাম, এই রাজ্যের চেহারা পাল্টাতে। কোন এয়ারপোর্টে কি হবে তাও কেউ জানে, কি হচ্ছে কেউ জানে। তাহলে হাজার হাজার ছেলে মেয়ের কি হবে? বর্তমানে ছেলে মেয়েরা কোথায় কাজ পাবে? বর্তমানে আর কল কারখানা না হয় কি হবে? কাজ কেউ বলতে পারছে না কি হবে। এই সরকারের কোনো খেয়াল নেই, সরকার চোখে নিজের মতন। এই 2.5 বছরে দেখুন কি হলো। কিছু ছেলে চাকরি করতে গেল, স্কুলে পরীক্ষা দিল, প্রাইমারি স্কুলে 17 লক্ষ হওয়ার পরীক্ষা দিল, 1000 জনকে নিয়েছে, 1000। তাদের আবার তালিকা গেছে তৃণমূল অফিস থেকে, তৃণমূল অফিস বলছে এদের নিয়ে নাও, নিয়ে নিয়েছে। হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিল, স্কুলে একটু মাস্টার হবো, হতে পারবে না। আর বাড়িতে বসে থাকবে, কি করবে মাস্টারি না করতে পারলে? কিছু ছেলে কিছুই হলো না, আজকে ওরা বললো পুলিশের কাজ করে, সবুজ পুলিশ, সবুজ জামা পরিয়ে দিল। 4 মাস পরে বললো যাও বাড়ি চলবে, আর হতে হবে না, সবুজ হতে হবে না, বাড়ি চলবে। অপমান করছে না? আমাদের যুবকদের অপমান করছে না? কাজের কাজ করবে না, কলকারখানা করবে না, পুলিশের চাকরি লোক দেখাচ্ছ, ওটা একটা চাকরি হলো? তা 4 মাস পরে চলে গেল। আর আরেক কাণ্ড হলো, আপনারা জানেন, আমাদের সরকার থাকতে থাকতে শুরু হয়েছিল, পরে দেখা গেল চিট ফান্ড। আমরা অতীতে চিট ফান্ডের জন্য আইন করেছিলাম, বন্ধ করেছিলাম, কিন্তু আবার ব্যাঙের ছাটার মতো সারদা বলে যে চিট ফান্ড নিয়ে এখন চলছে। আমি বেশি কথা বলবো না। কি করছে সরকার? এত লোকের সর্বনাশ হলো। গরিব মানুষ টাকা রেখেছে 5,000, 10,000, কেউ একটু বয়স টাকা রেখেছে বেশি, লাখখানেক, লাখ দুয়েক, সব গেল। কি করছে এই সরকার? এই সরকার কেন সেই টাকা দখল নিচ্ছে না? সারদা কোম্পানির কাছ থেকে টাকা দখল নিচ্ছে না কেন? সারদা কোম্পানির কাছ থেকে তাদের যা জমি জমা বাড়ি আছে দখল নিচ্ছে না কেন? চুপ করে আছে। আইন করছে, কি আইন করছে? একটা আইন আগে করেছে, বরবাদ হয়ে গেছে, আবার বলছে আইন হচ্ছে, কিন্তু সরকার আসল সম্পত্তি নিয়ে হাত দিচ্ছে না। আমরা এই জন্যই বলছি ভালো করে তদন্ত। ওরা বলছে আমরাও নাকি তাই তো, তাই বলছি তদন্ত হোক, তদন্ত হোক, কার টাকা কার পকেটে গেছে তদন্ত হোক, সিবিআই তদন্ত। আমরা ভালোভাবে খবর পাচ্ছি কার টাকা কোথায় গেছে, কিন্তু এই পথে পশ্চিমবাংলা বাঁচবে? এই পথে পশ্চিমবাংলা বাঁচতে পারে? আমাদের ছেলেমেয়েরা একটু প্রাইমারি স্কুলে মাস্টারি করার জন্য, একটা চাকরির জন্য এই রাস্তায় ঘুরে বেড়াবে, আর এই চিট ফান্ডের কবলে পড়বে? এভাবে চলতে পারবে? কিন্তু সরকারকে দেখুন, সরকারকে দেখলে মনে হয় এদের কোনো চিন্তা আছে, কোন উদ্বেগ আছে না। সরকার মহা আনন্দে আছে, মহা আনন্দ, রোজ উৎসব হচ্ছে, জলসা হচ্ছে, লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে উৎসবে, জলসা। কেন করছেন এইসব?
মানুষ যে বাজারে গিয়ে মরে যাচ্ছে, দেখার সময় নেই, দেখার সময় নেই। চালের দাম 30 টাকা হয়ে গেছে। এই 2 বছর আগে 9 টাকা, 10 টাকা, 12 টাকার মধ্যে চাল ছিল। 30 টাকা চাল। চিনি বলুন, তেল বলুন, আটা বলুন, চাই। শীতের সবজি উঠেছে, সেও হাত দেওয়া যায় না। কি করছেন সরকার? উৎসব করছে আর নীল রং করছে। যেখানে পাচ্ছি নীল রং করে দিচ্ছে। আরে কার টাকা রং করছে না? নীল রং আপনার পছন্দ, আপনার বাড়িতে আপনি নীল রং করুন। কার টাকা আপনি এখানে সারা রাজ্যে করছেন? আমি সেদিনকে হুগলি যাচ্ছিলাম, গাছে নীল রং করে দিয়েছে। গাছে কেউ রং করে? গাছে মরে যায় না, গাছে নীল রং। লাখ লাখ টাকা। একটা নতুন বাড়ি আসবে আস্তে আস্তে দেখছিলাম। আমরা একটা বাড়ি করেছিলাম গঙ্গার ধারে, যারা দর্জি সম্প্রদায়ের আছেন তাদের জন্য। হাওড়ায় বড় হাট আছে, সেখানে হাজার হাজার মানুষ বিক্রি করতে আসেন জামা কাপড়, তাদের জন্য। সেই বাড়িটা এখন দখল নিয়েছেন এই সরকার। মুখ্যমন্ত্রী সে বাড়ি রং করেছেন। বাড়িটা আমাদের তৈরি, উনি রং করেছেন। লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেই বাড়িতে। কেন? রাইটার্স বিল্ডিং ছাড়া কি দরকার ছিল? এতদিন সরকার চলছে রাইটার্স বিল্ডিং থেকে, কি দরকার ছিল? কার জন্য ছাড়লেন? কত টাকা নষ্ট হচ্ছে? নতুন বাড়িতে গিয়ে মানুষের কি লাভ হচ্ছে? যে গরিব মানুষ, মধ্যবিত্ত, রোজ বাজারে যাচ্ছে আর মাথায় হাত দিয়ে ফিরছে। বাজারে থেকে কেনাকাটা যায় না, যা কিনতে যাবে আঙুল লাগছে হাতে। দোকানে বসে গরিব মানুষ সারাদিনের কাজের শেষে একটা পাউরুটি খাবে, পাউরুটির দাম। একটা ডিম খাবে, সারা বছর মাসে মাছ খাওয়া অনেক দাম। সরকার টাস্ক ফোর্স করছে। কি টাস্ক ফোর্স কি করছে? তারা যতবার বাজারে যাচ্ছে জিনিসের দাম আরো বেড়ে যাচ্ছে, যতবার বাজারে যাচ্ছে। সরকারকে দেখে মনে হয় না যে কোনো উদ্যোগ। শুধু কাগজ দেখলে বুঝতে পারবেন কাগজে না বিজ্ঞাপন। এই রাজ্য নাকি তত্তর করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, খবরের কাগজের বিজ্ঞাপন। আর মুখ্যমন্ত্রী রং করছেন আর এখন হেলিকপ্টারে ঘুরছেন। হেলিকপ্টারে কেন? রাস্তাঘাটের অবস্থা খারাপ, মানুষ মরে মরুক গাড়িতে করে গিয়ে, আমি হেলিকপ্টারে ঘুরবো। তাই কেন হেলিকপ্টারে ঘুরছে? পয়সা লাগে না? লাল পয়সা হেলিকপ্টারে ঘুরছে। মানুষ কৈফিয়ত চাইবে না? কৈফিয়ত চাইবে, কৈফিয়ত চাইবে। এই খরচ থেকে আসছে, কে করছে এই খরচ? এই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমি কথা বলবো, এই জিনিসপত্রের দাম নিয়ে দেখবেন মাঝে মাঝে তৃণমূলের কথা। কেন্দ্রের বিরুদ্ধে দিল্লি করছে এইসব। দিল্লি যখন এইসব করেছে, শুরু করেছিল, তখন তো আপনি দিল্লিতে ছিলেন। কি করেছেন? পেট্রোল ডিজেলের দাম সরকার হাত দেবে না, তখন তৃণমূল দিল্লিতে কি করেছেন আপনি? ওরা বলে বিনিয়ন্ত্রণ, আমরা বলি নিয়ন্ত্রণ। কেরোসিন, পেট্রোল, ডিজেলের দাম বেড়ে দিতে হবে। যখন কংগ্রেস ছেড়ে দিয়েছে তখন আপনি ওখানে ছিলেন। রেশনে ভর্তুকি দিতে হবে আমাদের দাম। ওরা বলছে ভর্তুকি দেবো না। মনমোহন সিং এর অবস্থা তো খারাপ, নিজেও বুঝতে পারছেন অবস্থা খারাপ মনমোহন সিং এর, কিছু করার নেই। এই যত অপকর্ম দিল্লি থেকে হয়েছে সবকিছু তৃণমূল ওখানে ছিল, একটাও তো আপত্তি করেননি। পেট্রোল ডিজেলের দাম বলুন, আর এই পেট্রোল ডিজেলের যে দাম বেড়েছে তারপরে এই অবস্থা, জিনিসপত্রের দাম। রাজ্য সরকারের যে ট্যাক্স নেওয়া, সেই ট্যাক্স ঠিক দিচ্ছে, সেখানে কিন্তু আটকাচ্ছে না। এই চলছে। আর সেই সঙ্গে সঙ্গে চলছে আমাদের রাজ্যে যে কথা বলে আমি শুরু করেছিলাম, বিরোধীদের মুখ বন্ধ করে দাও। সিপিআইএম বামফ্রন্টের কথা বলতে না পারে। নির্বাচনের আগে আমরা জানতাম এই জিনিস হতে পারে, তাই হচ্ছে।
বর্ধমান জেলা, মেদিনীপুর জেলা, হুগলি জেলা, গ্রামে গ্রামে এই সন্ত্রাস হচ্ছে। আমাদের কথা বলতে দেবে না, আমাদের অফিস খুলতে দেবে না, আমাদের মিছিল করতে দেবে না, আমরা মেনে নেব? বর্ধমান জেলায় এখানে প্রবীণ মানুষরা আছেন জানেন, কোনদিন আমাদের সরকার 34 বছরে কোনদিন এমন হয়েছে যে আমাদের দল গিয়ে, আমাদের সরকার গিয়ে কংগ্রেসের অফিস, তৃণমূলের অফিস ভেঙে দিচ্ছে, তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করে নিয়ে এসছে, একজনকেও গ্রেপ্তার করে নিয়ে, কোনদিন না। ওসব বিশ্বাস করতে করিনি কোনদিন যে আমার বিরোধীকে গ্রেপ্তার করতে হবে। আমি কোনদিন, জ্যোতিবাবু করেননি, আমি করিনি, কোনদিন করিনি কংগ্রেসের তৃণমূলের কোন লোককে গ্রেপ্তার করি। আমাদের পার্টিতে বলেছি কোন রকম আক্রমণে যাবে না, কংগ্রেসের অফিস দখল করবে না, কখনো না। এখন কি হচ্ছে? সারা জায়গায় অফিস আক্রমণ, নেতাদের ওপর আক্রমণ, কর্মীদের ওপর আক্রমণ। না হলে আপনারা ভাবুন, বর্ধমান জেলায় পঞ্চায়েতে যা হয়েছে, মারামারি না করলে কিছুতেই হতে পারত না। বর্ধমান জেলাতে পঞ্চায়েতে আমাদের কিছুতেই হতে পারত না। আর বর্ধমান শহরে কোনো কথাই নেই। বললো এক কাজ করো, বর্ধমান শহরে এমন ব্যবস্থা করে দাও যাতে একটা আসনে ওরা না পায়, একটাও না। দুনিয়া জানুক বর্ধমান জেলাতে, বর্ধমান শহরে একটা ওয়ার্ডেও সিপিআইএম জিততে পারবো না। আমরা মেনে নেবো? কতদিন মেনে নেবো? কতদিন এই জিনিস চলবে? আমি এই কথা আঞ্চলিক সভা থেকে বলতে চাই, এই জিনিস বেশি দিন চলবে না। বেশি দিনে মানুষ এটা মেনে নেবে না। আমরা বর্ধমান জেলা 70, 71, 72 সাল দেখেছি, সেই সময় দেখেছি কি আক্রমণ নেমে এসেছিল। তারপরেও আমরা দেখছি কি অবস্থা চলছে। এর সঙ্গে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি আক্রমণ শুধু আমাদের ওপর না। আজকে পাড়ায় পাড়ায় সাধারণ মানুষ কথা বলতে ভয় পায়। অনেক বয়স্ক মানুষ এসে বলছে এরকম দেখিনি কোনোদিন। পাড়ায় গুন্ডারা ঠিক করে দিচ্ছে কি হবে, পাড়ায় গুন্ডারা ঠিক করে দিচ্ছে তাকে কত টাকা দিতে হবে। আর মহিলারা সবাই ভয় পাচ্ছে। বাড়ির বউ থেকে আরম্ভ করে স্কুলে পড়ুক ছাত্রী, কোথায় কখন কি হয়ে যাবে। একটা দিন যাচ্ছে না পশ্চিমবাংলায়, একটা না একটা দুর্ঘটনা ঘটছে, মাথা নিচু হয়ে যাবে। কি করে হচ্ছে? সমাজ বিরোধীরা বুঝতে পেরেছে এ আমাদের সরকার, আমরা যাই সেটাই করব। এই জিনিস বেশি দিন চলতে পারে না। তাই আপনাদের কাছে আমি আবেদন করব, আরো সংগঠিত হতে হবে আমাদের, আরো মানুষকে আমাদের সংঘবদ্ধ করতে হবে। কারণ আমাদের সামনে আরো বড় লড়াই, সে লড়াই আসছে আপনারা জানেন। আর কয়েক মাস পরে লোকসভা ভোট হবে, কি হবে তখন? সারা দেশে আমরা যা বুঝতে পারছি কংগ্রেসের অবস্থা খারাপ। মনমোহন সিং যা বলেছিলেন পারলেন না, তিনি গরিবী বাড়িয়ে দিয়েছেন, বেকারি বাড়িয়ে দিয়েছেন, ক্ষুধা বাড়িয়ে দিয়েছেন। মনমোহন সিং তো চলে যেতে হবে, তার জায়গা নিতে চাইছে বিজেপি, তার জায়গা নিতে চাইছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী শুধু দাঙ্গার জন্য তার নাম তাই না, নরেন্দ্র মোদী তার নাম ঘোষণা করছে আমাদের দেশের বড় বড় শিল্পপতিরা। এ কোনোদিন হয়নি। বড় কারখানার মালিকরা বলছে নরেন্দ্র মোদীকে চায়। আমরা বুঝতে পারছি কি দিন আসছে। গুজরাটের গরিব মানুষ বলছে না, গুজরাটের আদিবাসী তপশিলি জাতি তারা বলছে না নরেন্দ্র মোদীকে চায়। বড় বড় কারখানার মালিকরা বলছে নরেন্দ্র মোদীকে চায়। দুর্দিন আসছে, একদিকে দাঙ্গা, আরেকদিকে সেই বড় শিল্পপতিদের সমর্থন।
আর সেই সঙ্গে আমরা বুঝতে পারছি পশ্চিমবাংলায় আজকে বিজেপি সঙ্গে তৃণমূলের হয়ে গেছে কথাবার্তা। কি করতে হবে? চুপ করে আছে কবে? চুপ করে থাকলে মানুষ বুঝছে না বিজেপির সঙ্গে হাত মেলাতে যাচ্ছ। আমাদের এই অভিযোগ কি নতুন না? বিজেপির সঙ্গে আগে হাত মেলায়নি তৃণমূল। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল এ রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসেছিল। এটা আমাদের লাভ হয়েছে? লাভ হয়নি। সারা দেশে বিপদ হয়েছে, সারা দেশে রথযাত্রা হয়েছে, বাবরি মসজিদ হয়েছে, দাঙ্গা হয়েছে। পশ্চিমবাংলার মাটিতে আমরা এই বিপদটা আনতে দেবো না। তাই জন্য আপনাদের কাছে আবেদন, পশ্চিমবাংলার মাটিতে ওই বিজেপি তৃণমূল এই মাটি দখল করবে, কিছুতেই আমরা দেবো না। এই জন্য পশ্চিমবাংলার, কারণ শুধু তো মুসলমানরা ভয় পাচ্ছে তা না, হিন্দুদেরও কি মাথা খারাপ হয়ে গেছে। এই নরেন্দ্র মোদীকে রেখে আনবে দেশে, কি হবে তাতে? দেশ এক থাকবে না, দেশে আগুন জ্বলবে, দেশ ভেঙে যাবে। কোনো মানুষ চায় না, হিন্দুরাও চায় না, মুসলমানরাও চায় না। তাই সব শেষে আপনাদের কাছে আমি আবার আবেদন করব, তৈরি হন, আরো সংঘবদ্ধ হন, আরো বেশি মানুষকে জড়ো করতে হবে, আরো সামনে আরো বড় লড়াই। বর্ধমান জেলায় যে সন্ত্রাসরা শুরু করেছে, সেই সন্ত্রাসের মুঠোকে চেপে ধরতে হবে। এই সন্ত্রাসীরা দেবো না আমরা। এর জন্য আপনারা প্রস্তুত হন। এই আবেদন জানিয়ে আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করি।